দীর্ঘ ২১ ঘন্টা আলাপ আলোচনার পরেও কোনো ফলাফল ছাড়া, কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়া, কোনো এগ্রিমেন্ট ছাড়াই কিন্তু এই আমেরিকা এবং ইরানের মিটিং পাকিস্তানের ইসলামাবাদে শেষ হয়ে গেল। এবং এটা এখন কোন দিকে মোড় নিবে? জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন লোকজন তারা সব চলে গেছে, ফিরে গেছে দ্রুত আমেরিকাতে। আর ওদিকে এসকর্ট দিয়ে যে পাকিস্তানি সেনাবাহিনী, ওই বিমান বাহিনীর যুদ্ধজাহাজ দিয়ে এসকর্ট দিয়ে ওই ইরানের যে নেতা এবং ডেলিগেশন তাদেরকে ইরানে পৌঁছে দেওয়া হয়েছে। এবং এখন এই যে জেডি ভ্যান্স সংবাদ সম্মেলন করে বলে দিল যে আমরা সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাবনা করেছি যে জিনিসগুলা ইরান একেবারেই গ্রহণ করে নাই, আর ইরান যে সমস্ত প্রস্তাব দিচ্ছিল সেটাও গ্রহণযোগ্য ছিল না, এবং সেই হেতু কোনো রকম চুক্তি ছাড়াই আমাদেরকে চলে যেতে হচ্ছে। তবে এটা ইরানের জন্য খুবই খারাপ হবে। এখন কি খারাপ হবে কে জানে। অবশ্যই যুদ্ধের দামামা আবার বেজে উঠবে। এই ইসরায়েলের বিমানগুলা আবারও অস্ত্রপাতি সজ্জিত হবে। আমেরিকার যুদ্ধজাহাজ আবারও ওই আরব সাগরে এসে হাজির হবে। অলরেডি তো তারা আছে, আরও বেশি শক্তি এখানে এসে জড়ো হবে, অস্ত্র ভর্তি হয়ে এসে চলে আসবে, তাই না? এবং যুদ্ধের দামামা আবার বেজে উঠবে। এবং এর ফলাফল এবার কোন দিকে যাবে? আগেই তো ডোনাল্ড ট্রাম্পের হুমকি ছিল, যদি কোনো ভালো ডিল না হয়, চুক্তি না হয়, তাহলে ইরানকে একেবারে কী করে দেওয়া হবে? মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেই গুহার যুগে, প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে, যেটা নাকি অবশ্যই পৃথিবীবাসীর জন্য কোনো ভালো খবর না, আমাদের জন্য কোনো ভালো খবর না। তবে মাঝখান দিয়ে পাকিস্তান মনে হয় যে একটু গেড়াকলে পড়ে গেল। এইবার যখন যুদ্ধ শুরু হবে তখন পাকিস্তানকে কিন্তু একটা পক্ষ নিতেই হবে। আমেরিকা তাদেরকে বাধ্য করবে। এবং যদি আমেরিকার কথা এইবার পাকিস্তান না শোনে, তাহলে পাকিস্তানের কপালেও কিন্তু ঠাড়া। অর্থাৎ যেহেতু যুদ্ধ শুরু হয়ে যাবে, তাহলে ওই আরব দেশগুলোর ওপর ইরান আবারও আক্রমণ শুরু করে দিবে। বেসিক্যালি ওই সৌদি আরবের ওপর তো করবেই। আর সৌদি আরবের ওপর আক্রমণ শুরু হলে তখন সৌদি আরবের সাথে পাকিস্তানের যে চুক্তি আছে ওই অনুযায়ী পাকিস্তানকেও এই যুদ্ধে সামিল হতে হবে। এছাড়া কোনো আর কিছু সামনে দেখা যাচ্ছে বলে মনে হয় না। জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তার সংবাদ সম্মেলনে যে কথাগুলো উনি বললেন, আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম যে উনি আসলে কী বললেন। উনি বললেন যে আমরা ইরানকে প্রস্তাব করেছিলাম যে তাদের যে এনরিস্ট যে 450 কেজি ইউরেনিয়াম আছে, অর্থাৎ 60% এনরিস্ট ইউরেনিয়াম, এইটা অবশ্যই তাদেরকে হস্তান্তর করতে হবে। এবং একই সঙ্গে তাদের পারমাণবিক বোমা বানানোর যে উচ্চাকাঙ্ক্ষা, এগুলো ত্যাগ করতে হবে একেবারে স্থায়ীভাবে। এইটা ওই 10 বছর, 15 বছর, 20 বছর পরে তারা এইটা আবার শুরু করতে পারবে বা এটা করতে পারবে, বিষয়টা এরকম না। এখানে এটা স্থায়ীভাবে থামাতে হবে। এবং তার পক্ষে তারা যুক্তি তুলে ধরছে, ইরান যদি পারমাণবিক বোমা বানায়, তাহলে তো আরব দেশগুলোকেও তো ঠেকিয়ে রাখা যাবে না। এই যে সৌদি আরব, কুয়েত, কাতারের মতো ছোটো দেশও তখন তারা আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা তারা করবে। ফলাফল হবে ভয়াবহ। কারণ এই আরব দেশগুলো প্লাস এই যে শিয়া ইরান, এদের মধ্যে ধর্মীয় যে মারাত্মক বিভাজন আছে, ফলে হচ্ছে কি এদের মধ্যে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। এখানে ইসরায়েল যদি নাও থাকতো তাহলে কিন্তু ঘটনাটা তাই হতো। অতএব এখানে শুধুমাত্র ইসরায়েল যে একটা ফ্যাক্টর তা কিন্তু না। এখানে ইসরায়েলের অস্তিত্বেরও বিষয় না। বিষয়টা হলো যে এখানে আরবরা হলো সুন্নি মতাবলম্বী মুসলিম, যারা শিয়াদেরকে মনে করে মুনাফেক, আর ওদিকে শিয়া ইরান তারা সুন্নি মুসলমানদেরকে, অর্থাৎ আরব মুসলিমদেরকে মুনাফিক কাফের বলে, তাই না? এবং এরা তো উভয়ের উপরে প্রভাব বিস্তার করতেছে। অর্থাৎ কোন ইসলামী মতবাদ এখানে প্রাধান্য বিস্তার করবে, প্রভাব বিস্তার করবে। সুতরাং এরকম ভয়ঙ্কর রকম একটা মতদ্বৈততার মধ্যে তারা যে কোনো মোমেন্টে একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলে তখন আত্মরক্ষার জন্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু করে দিতে পারে। এবং সেই জন্যই বস্তুত ইরানের এই উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এটা হলে আমেরিকার পয়েন্ট ছিল।
2 নম্বর পয়েন্ট ছিল ইরান যে সমস্ত আঞ্চলিক প্রক্সিদেরকে সাহায্য সহযোগিতা করে, ওই যে হেজবুল্লাহ, হুতি, হামাস সহ আরও অন্যান্য যে গ্রুপগুলো আছে তাদেরকে সহযোগিতা বন্ধ করতে হবে। কারণ এগুলো যদি বন্ধ না করা হয় তাহলে এই অঞ্চলে কখনোই শান্তি ফিরে আসবে না। তো এটা আর একটা প্রস্তাবনা ছিল। আর লাস্টের যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল সেটা হলো যে অবশ্যই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দিতে হবে, এখানে কোনো ঝই ঝামেলা করা চলবে না। তো ইরান এর 3টা প্রস্তাবই বলছে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব কি করব না এটা আমাদের ব্যাপার। তারপরে ওই যে সমস্ত প্রক্সিগুলো আছে ওগুলো তাদের নাকি নিরাপত্তার জন্য খুবই জরুরি, ভালো কথা। আর হরমুজ প্রণালী নাকি তাদের বাপদাদার সম্পত্তি, এটার উপর থেকে তাদের যে নিয়ন্ত্রণ এটা তারা তুলবে না। ফলাফল যা হবার তাই। আলোচনা ভেস্তে গেছে। আর এখানে ওই ইরানের পক্ষ থেকে কতগুলো ছিল, তারা একটু হালকা টাইপের একটু নমনীয় হওয়ার চেষ্টা করে বলছিল যে আমরা সমস্ত প্রস্তাবনাগুলো ভেবে দেখব, তবে এখন এগুলাতে আমাদের সায় দেওয়ার কোনো সুযোগ নাই। যেগুলো এখন আমেরিকাকে একেবারে অ্যাট দ্য ফার্স্ট স্টেজ যেটা করতে হবে, ওই ইরানের যে টাকা পয়সা আটকে ছিল $600 কোটি মতো, দক্ষিণ কোরিয়াতে তেল বিক্রি করছিল, এটা আটকে রাখছে, এটা ছাড় দিতে হবে। তারপরে আর কি করতে হবে, ইরানের উপরে যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা সেটা তুলে ফেলতে হবে এখনই। অর্থাৎ ইরান বলছে যে আগেইগুলো তোলো, আমাদের টাকা ফেরত দাও, তাহলেই আমরা এই প্রস্তাবগুলো বিবেচনা করে দেখতে পারি। আমেরিকা বলছে না, ওইগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো তোমরা খুব দ্রুত আবার টাকা পয়সা নিয়ে এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার বাইরে গিয়ে, অর্থাৎ তখন তো ইজিলি বাণিজ্য করতে পারবা, তখন খুব দ্রুত তোমরা এই অস্ত্রপাতি এইগুলো তৈরি করে ফেলবা। অর্থাৎ তোমাদেরকে যদি 1 বছরও সময় দেওয়া হয় তাহলে ওই দেখা যাবে যে 1 বছরের মধ্যেই তোমরা এগুলো করে ফেলছো, কারণ তোমরা অনেক দূরে এগিয়ে আসো। তো এখন বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে পারো না, ফলে হচ্ছে কি তোমরা একটু পিছিয়ে আসো। তো অতএব পরবর্তীতে তোমরা যদি একবার পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যাও তখন তো আর ডেলমেল কিছুই হবে না। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে ইরান এখানে অত্যন্ত ঘাউড়ামির পরিচয় দিয়েছে, গোয়ার্তুমির পরিচয় দিয়েছে। আর ওদিকে আমেরিকা হলো পৃথিবীর 1 নম্বর পরাশক্তি, তাই না? তো তারা কি এই ইরানের মতো এরকম একটা দেশের কাছে কি নথি স্বীকার করবে না? কি না, তা তো করবে না, সেটা করবে না। ইন রিয়ালিটি কেউই তা করেও না। ফলাফল এখন আবার যুদ্ধের দামামা বাজবে এখন, যেটা নাকি বিশ্বের জন্য ক্ষতিকর হবে। তবে এখানে একটা বিস্ময়কর ব্যাপার এবং ইন্টারেস্টিংও বটে, সেটা হলো যে এইখানে যে হরমুজ প্রণালীতে যে তেলের জাহাজটা যাতায়াত করে, খেয়াল করতে হবে এর উপরে এই আমেরিকার কোনো কিছু নির্ভর করে না। কারণ হচ্ছে আমেরিকা তো তেল সম্পদে স্বয়ংসম্পূর্ণ, এদের মধ্যপ্রাচ্য থেকেও তেল নেওয়া লাগে না, আর ওই হরমুজ প্রণালী দিয়েও নেওয়া লাগে না। হরমুজ প্রণালী দিয়ে বেসিক্যালি নেওয়া লাগে কাদের? এই এশিয়ার দেশগুলাকে এবং একই সঙ্গে পশ্চিমা ইউরোপীয় দেশগুলা, তাই না? তো এই যুদ্ধে এরা তো কেউই কিন্তু আমেরিকাকে সরাসরি সাপোর্ট কিছুই করে নাই। আমেরিকা বারবার ন্যাটোভুক্ত দেশগুলোকে বলছে যে আসো, এখানে তোমাদের ইন্টারেস্টের সবচাইতে বেশি, অথবা আসো আমরা সবাই মিলে ইরানকে নিউট্রাল করি। তো ওরা তো আমেরিকাকে পাত্তা দেয় নাই। ফলে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু অলরেডি হুমকি দিয়ে রাখছে, আমাদের বিপদের সময় যখন ন্যাটোভুক্ত দেশগুলো তোমরা নাই, আর তোমাদেরকেই আমরা এতদিন মানুষ করলাম, রক্ষণাবেক্ষণ করলাম, নিরাপত্তা দিলাম আমাদের টাকা পয়সা খরচ করে, আর আমাদের প্রয়োজনে তোমরা নাই, তো ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ন্যাটোতে থাকবো কি থাকবো না এটা নিয়ে আমাদের বিচার বিবেচনা করা হবে। আর যদি থাকেও আমেরিকা যে অতীতের মতো টাকা পয়সা খরচ করবে না, এটা 100% নিশ্চিত। অর্থাৎ অতীতে যদি ন্যাটোর পিছনে এই বছরে $100 কোটি খরচ করে থাকতো আমেরিকা, এখন সেখানে $5-10 কোটি নেমে আসবে, বলবে যে এর বেশি আমরা দিতে পারবো না। ওখান থেকে হয়তো সরে যাবে না, কারণ এখানে আইনগত ব্যবস্থা আছে,
যে কারণে হয়তো চাইলেই আমেরিকা ন্যাটো থেকে সরতে পারবে না, কিন্তু টাকা পয়সার পরিমাণ যে কমিয়ে দিবে এবং তাতে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো যে কঠিন বিপদে পড়বে। আর ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তো হাসছে, সে তো মজায় আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তো এটাই চায় যে ন্যাটো ভেঙে চুরে খান খান হয়ে যাক, তাহলে তাদের সুবিধা, তাই না? ফলে একটা জটিল পরিস্থিতির মধ্যে গোটা পৃথিবী চলে গেল এবং আমার মতে পশ্চিম ইউরোপীয় দেশগুলো নিজেদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিল। কারণ অলরেডি দেখলাম যে কালকে ফ্রান্সের যে বার্তা, সেখান থেকে বলা হচ্ছে যে ফ্রান্সের সাথে নাকি রাশিয়ার সরাসরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তো ওই রকম একটা অবস্থায় ফ্রান্সের পক্ষ হয়ে কি আমেরিকা আগে আসবে নাকি? আমার তা তো মনে হয় না। কারণ যখন এই যুদ্ধ এখানে চলছে, সেখানে ফ্রান্স যেহেতু আমেরিকার পক্ষ নিয়ে আসে নাই, তো রাশিয়ার সাথে ফ্রান্সের যুদ্ধ শুরু হলে আমেরিকা ফ্রান্সকে বাঁচাতে এগিয়ে আসবে, আমার তা তো মনে হয় না। এবং এ থেকে একটা জিনিস মনে হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে, সেটা হলো যে পৃথিবীর মানুষ আসলে তো ক্ষমতালোভী, স্বার্থলোভী, টাকার লোভী, মানে প্রচণ্ড লোভী, তাই না? এবং সেই লোভের বলির প্রেক্ষিতে অতীতে যেমন পরপর 2টা বিশ্বযুদ্ধ হয়ে গেছে না, মনে হচ্ছে পৃথিবীতে সেরকম একটা কিছু আগে আসতেছে, আমার কাছে অন্তত এখন সেই আশঙ্কাটাই আমার কাছে বেশি মনে হচ্ছে যে হয়তো যে পরিস্থিতি এখন যা আছে, ন্যাটো দুর্বল হয়ে গেলে ওই রাশিয়া তো ছাড়বে না, পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে তো ছাড়বে না। কারণ গত 4.5 বছর ধরে এই যে ইউরোপীয় দেশগুলো যেভাবে এই ইউক্রেনকে অস্ত্রপাতি দিয়ে সাহায্য করে এই যে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি করছে, তাই না? তো এটা কি ভ্লাদিমির পুতিন কি ভুলে গেছে নাকি? না, ভ্লাদিমির পুতিন তো চাচ্ছে যে এখান থেকে আমেরিকা যেন ভেঙে যায়, অর্থাৎ এই ন্যাটো থেকে, তাহলে এই ইউরোপীয় দেশগুলোকে সে সাহায্য করতে পারে। আর এটা মানে এটা একবারে গ্যারান্টি সহকারে বলা যায় যে ফ্রান্সের সাথে যদি রাশিয়ার আবার যুদ্ধ লেগে যায় কোনোভাবে, অন্য ইউরোপীয় দেশগুলো যে ফ্রান্সকে রক্ষার জন্য এগিয়ে আসবে, আমার সেটাও মনে হয় না। কারণ এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর লোকজন এবং নেতাগুলো এখন অনেকটা নপুংসক হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ওই আমেরিকার আমব্রেলার নিচে থাকতে থাকতে তারা অনেকটা ওই যে বাংলাদেশের ব্রয়লার মুরগি আছে না, ওই মুরগির মতো হয়ে গেছে। যার বাঁচা সেই বাঁচতে চাচ্ছে, কিন্তু সেটা সম্ভব না। বরং এদের মধ্যে এরকম বিভক্তি তৈরি হলে সেটা রাশিয়ার জন্য মহা একটা সুযোগ হিসেবে আবির্ভূত হবে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।